আপনারা যে আন্দোলনটা শুরু করেছিলেন কোটা সংস্কার আন্দোলন, আপনাদের আন্দোলনের হাত ধরে, আপনাদের হাত ধরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি নতুন বাংলাদেশ উপহার, এই বিপ্লবকে কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে 2021 সালে হাইকোর্টে একটি রিটের মাধ্যমে আবার কোটা ফিরিয়ে আনা হয় 30%। এরপরে ছাত্রদের সাথে আবার প্রতারণা করা হয় হাইকোর্টকে ব্যবহার করে। সেখানে 1 মাসের স্থিতি অবস্থা। ছাত্ররা এইবারও ঘরে ফিরে যেত যদি সরকার এই কোটা নিয়ে তালবাহানা না করত। 1 মাসের যে স্থিতি অবস্থা বা দমনপীড়ন, পরবর্তীতে যখন সরকার তার নিজস্ব আদর্শের, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের চেতনার ঝান্ডার হিসেবে সরকার মনে করে, তারা চাকরি পাচ্ছে না, এটি সরকারের একটি বড় কনসার্ন ছিল। সেই জায়গা থেকে তারা ছলে বলে কৌশলে হাইকোর্টকে ব্যবহার করে এ ধরনের কোটা ফিরিয়ে আনার একটি চক্রান্ত করেছিল। সরকার একদিকে বলছে আমরাই তো কোটা বাতিল করেছি, অন্যদিকে আবার আপনার হাইকোর্টকে ব্যবহার করছে, যেখানে সরকারের পলিসি বা সরকারের যে সিদ্ধান্ত, সেখানে হাইকোর্ট কোনো ধরনের এখতিয়ার রাখে না মতামত দেওয়ার। তারপরে আমরা দেখলাম যে হাইকোর্ট সেখানে নাক গলালো। এই সামগ্রিকভাবে যেহেতু খুবই একটা বাজে অবস্থা সৃষ্টি হয়ে গেল, যে কারণে হত্যাযজ্ঞের মতন ঘটনা ঘটলো। প্রায় 3 শতাধিক শিক্ষার্থীকে, এই কোটা আন্দোলন যখন চলছে, কোটা সংস্কারের দাবি, এর মধ্যেই হত্যাযজ্ঞের ঘটনা ঘটলো। একটা পর্যায়ে সাধারণ জনগণ, রাজনৈতিক দলগুলো এবং যারা সমন্বয়ক ছিল, যারা আন্দোলনকারী ছিল, তারা মনে করলো যে এখন আর আমাদের শুধু কোটা দাবি থাকতে পারে না, যে কোটা সংস্কার, এত রক্তের পরে কিসের কোটা সংস্কার? এটি তো আসলে রাষ্ট্রের একটি ক্ষুদ্র বিষয়। আপনার জীবনের জন্য চাকরি তো সব না, সরকারি চাকরি। সুতরাং এতগুলো জীবন কেড়ে নিল, সেক্ষেত্রে অবশ্যই এখন আমাদেরকে এক দফা বা হাসিনা পতনের আন্দোলনের দিকে যেতে হবে। তো শিক্ষার্থীরা 9 দফা দিয়েছিল যে শেখ হাসিনাকে ক্ষমা চেতে হবে, 1 নম্বর। এরপরে ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরকে সরিয়ে দিতে হবে। সরকার এটাকে আসলে কোনো গুরুত্ব দিল না। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে শেখ হাসিনা 3 বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধানের সাথে বৈঠক করেছে। সেখানে তিনি পুলিশ প্রধানকে দেখিয়ে বলেছে যে পুলিশ তো ভালোই করছে, তোমরা কেন পারছো না? তোমাদের উপর আস্থা বিশ্বাস রেখে আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি। এবং রয়টার্সে যে নিউজ হয়েছে যে তিনি আরও রক্তপাত, আরও হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। অর্থাৎ যেদিনকে গণভবন ঘেরাও কর্মসূচি ছিল, সেদিন তিনি সকালবেলা তিনি বলেছিলেন যে তোমরা ফায়ার করো। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী, যাদের নামের আগে সবসময় দেশপ্রেমিক এবং সবসময় দক্ষ, এই শব্দগুলো উচ্চারণ হয়, যে দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা কি করলো? তারা সিদ্ধান্ত নিল, বিশেষ করে 2nd লেভেলের যে সেনাবাহিনী, যারা 2nd লেভেলে অবস্থান করে, তারা এক ধরনের বিদ্রোহ। তারা তাদের সিনিয়র অফিসারদেরকে বলল যে আমরা গুলি চালাতে পারবো না, আমার দেশের নাগরিকের উপরে আমি গুলি চালাবো? আমি তো অন্য কোনো দেশের সাথে যুদ্ধ লাগলে আমি সেখানে গুলি চালাবো, আমার দেশের নাগরিককে গুলি চালানোর দায়িত্ব আমার না। তারা বলল আমরা পারবো না। এরপরে সেনাপ্রধান প্লাস জেনারেল অন্যান্য যারা ছিল, তারা এটি প্রধানমন্ত্রীকে স্পষ্টভাবে জানিয়ে দিল। এবং পুলিশ বাহিনীর প্রধান তিনিও বলেছেন যে প্রধানমন্ত্রী বলেছিলেন, শেখ হাসিনা বলেছিলেন যে পুলিশ তো ভালো করছে। তখন তিনি বললেন যে আমাদের পক্ষেও আসলে আর নিয়ন্ত্রণ করা সম্ভবপর নয়। অন্যান্য বাহিনীর প্রধানও একই কথা বলল। তখন শেখ হাসিনা এদেরকে মীর জাফর বলল যে তোমরা তো মীর জাফর, তোমাদেরকে বিশ্বাস করে দায়িত্ব দিলাম। দেখেন, বিষয়টা আসলে এইরকম হয়ে গিয়েছিল যে এত শিক্ষার্থীর রক্ত, তারা আওয়ামী লীগের আস্থাভাজন হোক বা শেখ হাসিনা তাদেরকে দায়িত্ব দিক না কেন, যেটি হোক না কেন, তাদের হৃদয়েও নাড়া দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা এমন রাক্ষসী হয়ে গিয়েছিল, এত রক্ত দেখে আসলে তার কোনো ধরনের এক ধরনের যে মানবিক দুর্বলতা কাজ করে, সেটি তার মধ্যে আমরা দেখিনি। তো রাক্ষসের পতন সেইভাবে হয়েছে। শেষমেশ তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে তিনি বাধ্য হয়েছেন। যেটি শ্রীলঙ্কায় যে ধরনের ঘটনা ঘটেছে, ঠিক বাংলাদেশেও একই ধরনের ঘটনা ঘটেছে। তো এখন তো আমরা যেটি বলতে পারি যে ক্ষমতার তো পালাবদল নির্বাচনের মাধ্যমে হয়নি। সুতরাং আওয়ামী লীগের পিছনের সমস্ত ইতিহাস, তাদের এই রাক্ষসী আচরণ, তাদের এই অন্যায়, তাদের এই অপরাধ, এগুলোর কারণে তাদের পিছনের ইতিহাস মুছে গিয়েছে। এই কারণেই এখন মানুষের আওয়ামী লীগের প্রতি ঘৃণা, এবং বলছে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। গতকাল
প্রধান উপদেষ্টার সাথে আমাদের মিটিং ছিল, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সভাপতি নুরুল হক নূর, আমি, হাসানুল মামুন সহ আমরা সেখানে ছিলাম। আমরা সেখানে প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, এত গণহত্যার পরে কোনোভাবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে না। আমাদের 1 নম্বর দাবি ছিল আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করা, এবং তারা এই বিষয়ে আই থিঙ্ক তারা ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া আমরা আরও যেটি বলেছি যে আওয়ামী লীগ একটি চক্রান্ত করছে, যেহেতু একটি বড় দল, আওয়ামী লীগের হয়তো 200-500 নেতাকর্মী পালিয়ে গেছে, মানে যারা শীর্ষ পর্যায়ে, বাট অধিকাংশই তো রয়ে গেছে। তো আমরা যেটি জানতে পেরেছিলাম বা তথ্য পেয়েছিলাম যে তারা 15 আগস্ট থেকে 21 আগস্ট এর মধ্যে বাংলাদেশে একটি তাণ্ডব চালাবে। তো এই বিষয়ে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা তাদের কাছে তথ্য ছিল, তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন, যে যেহেতু একটি গণ অভ্যুত্থান হয়েছে, রাজনৈতিক দলগুলোর ব্যাপকভাবে ভূমিকা ছিল, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা 13 আগস্ট থেকে 19 আগস্ট আমরা রাজনৈতিক দলগুলো যে যার জায়গা থেকে আমরা মাঠে থাকব, এবং তারা আশ্বস্ত হয়েছেন। এবং আরেকটি বিষয় না বললেই নয়, যে একজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যেভাবে আসলে শেখ হাসিনাকে শ্রদ্ধা জানিয়েছেন এবং তিনি আওয়ামী লীগের রাজনীতি যাতে কামব্যাক করে এই বিষয়েও তিনি বক্তব্য রেখেছেন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, এরকম যিনি বক্তব্য রাখবেন তিনি কোনোভাবেই ওই পদে থাকতে পারেন না। এটি কোনো দলের পক্ষ থেকে বসানো হয়নি, এটি কোনো ব্যক্তির পক্ষ থেকে বসানো হয়নি, এটি একটি গণ আন্দোলনের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দল এবং যে বিপ্লবের ফসল, হ্যাঁ, ছাত্র নেতৃবৃন্দ ছিল তাদের মতামতের ভিত্তিতে তাকে বসানো হয়েছে, অর্থাৎ জনগণ তাকে বসিয়েছে। সুতরাং জনগণ বিক্ষুব্ধ হয় এরকম কোনো কথা বলা যাবে না। একটু আগে দেখলাম যে তিনি তার এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছে। আমরা কালকে উপদেষ্টাকে বলেছি তাকে সরিয়ে দেওয়ার জন্য, সমস্ত দল তাকে বলেছে সরিয়ে দেওয়ার জন্য। এখন যেহেতু তিনি আজকে দুঃখ প্রকাশ করেছে, আমরা এটা রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনা করব, হয়তো বৈষম্য বিরোধী দাবি থেকে সরে আসবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা আলাপ আলোচনা করবে। হ্যাঁ, আমরা এটা স্বীকার করি যে এই সরকারের বিরুদ্ধে তার ভূমিকা আছে। সেনাবাহিনীর সাবেক হিসেবে সাবেকরা যেভাবে নেমে এসেছিল, এটি কিন্তু সেনাবাহিনীর মধ্যে এক ধরনের বোধোদয় তৈরি করেছে যে গুলি চালানো যাবে না। তো তার ভূমিকা আছে, তার অবদান আছে, আমরা স্বীকার করি। কিন্তু তিনি কিভাবে একজন রাক্ষসী চরিত্রের অধিকারী, যার হাতে রক্ত প্রায় শতাধিক শিক্ষার্থী এবং জনতাকে হত্যা করেছে, তার প্রতি শ্রদ্ধা থাকে তার কিভাবে থাকে?